আজকে আমরা ক্লাসে এসে টাইপস গুলা দেখবো এবং যে হাউ টু রাইট এ স্ট্যান্ডার্ড এসে এটা দেখবো, অর্থাৎ হাই ব্যান্ড স্কোরের এসের স্ট্রাকচারটা কেমন হবে, কিভাবে লিখলে হাই স্কোর করতে পারবেন, এই জিনিসটা দেখবো। তো তার আগে আপনাদের এসে সম্বন্ধে এসে টাইপস গুলা ইন্ট্রোডিউস করাই দেই আপনাদের। আপনারা অলরেডি অনেকেই অনেক এসে দেখছেন, কারণ আমি হোম ট্যাক্স প্রোভাইড করছি, তখন আপনাদের অনেক আইডিয়া হইছে। তো আপনারা অলরেডি দেখছেন যে এসে টাইপস গুলা কেমন হয়। তারপরও আমি আপনাদের বিস্তারিত বোঝাই দিচ্ছি যে এটা এই টাইপ, ওইটা এই টাইপ। সো আইএলসে যে মেজর 5 টাইপসের এসে আমরা পাই, সাব ক্যাটাগরিজ বাদে। মেজর টাইপস 5টা। এই 5টা এসে টাইপস আপনার অপিনিয়ন এসে, এক। দুই, ডিসকাশন এসে। তিন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে। চার, সলিউশন এসে। পাঁচ, টু পার্ট কোশ্চেন, এসে। ঠিক আছে, এটা 5 ধরনের এসে। ঠিক আছে, এখানে আমি প্রত্যেকটা এসে এর জন্য আলাদা আলাদা ক্লাস নিব। এখন জাস্ট এসে গুলাকে আপনাদের মাঝে ইন্ট্রোডিউস করাই দিব, টাইপস গুলা যে এটা এই ধরনের এসে। দেখেন, প্রথমে যে অপিনিয়ন এসে, এটা আপনার আহ, কিছু টিচার এটাকে আর্গুমেন্টিভ এসে, কিছু টিচার এটাকে এগ্রি ডিসএগ্রি এসে নামে কল করে, তবে এটার মেইন নাম অপিনিয়ন এসে। আপনি অন্য জায়গায়ও অপিনিয়ন প্রোভাইড করা লাগবে, কিন্তু অপিনিয়ন এসেটা পুরাটাই আপনার সোল অপিনিয়ন বেসড, অর্থাৎ এখানে পুরাটাই আপনার অপিনিয়নের ভিত্তিতে পুরা এসেটা হবে। সো এই এসের নাম জন্য অপিনিয়ন এসে। এখানে একটা টপিকে একটা আর্গুমেন্ট থাকবে, অর্থাৎ একটা মত থাকবে, ওই মতের একটা সিঙ্গেল পয়েন্ট থাকবে, অর্থাৎ এখানের আইডিয়াটা একটাই, এখানের আইডিয়া একাধিক না। ঠিক আছে, সো এই যে যে আইডিয়া প্রোভাইড করবে আইএলস থেকে, ওই আইডিয়ার সাথে আপনি কতটুকু এগ্রি করবেন। আপনি এটা এগ্রি করতে পারেন, ডিসএগ্রি করতে পারেন, পার্শিয়ালি এগ্রি করতে পারেন, মিন্স ব্যালেন্সড অ্যাপ্রোচে যাইতে পারেন, যেটা আপনার ভালো লাগে। এসের টপিক যাই হোক, আপনি যে কোনো পক্ষে যাইতে পারেন, কিন্তু এর মানেই না যে আপনি এক পক্ষে চলে গেলেন কিন্তু সেটাকে সাপোর্ট করতে পারলেন না, সেটা কিন্তু ইস্যু। ইয়া না, ধরেন সবাই এগ্রি করতেছে, আপনি ডিসএগ্রি করলেন, কিন্তু আপনি ডিসএগ্রিকে সাপোর্ট করতে পারলেন না, তখন কিন্তু মার্কস পাবেন না যে আমি আহ, সবাই এগ্রি করতেছে আমি ডিসএগ্রি করব, এরকম ইস্যু না। আপনি যে কোনো পক্ষে যাইতে পারবেন, এটা কোনো ব্যাপার না, তবে আপনাকে সাপোর্ট করতে হবে। সাধারণত এই কোশ্চেনে কিভাবে আপনাকে প্রেজেন্ট করা হয়, এই যে দেখেন, কোশ্চেনের শেষে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, ডু ইউ এগ্রি, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, হোয়াট ইজ ইউর অপিনিয়ন। এখানে দেখেন, এই যে যে অপিনিয়ন, এই অপিনিয়নটা আপনার অনেক এসেতে আপনার অপিনিয়ন থাকে, এক্সট্রা করে অপিনিয়ন প্রোভাইড করতে হয়, কিন্তু সেটা অপিনিয়ন এসে না। ঠিক আছে, এইটা অপিনিয়ন এসে, কারণ এখানে আপনি পুরাটাই আপনার মতের ভিত্তিতে এসেটা লিখবেন। এটার একটা টপিক দেখি এখানে কি লিখছে। এখানে সাম পিপল থিঙ্ক দ্যাট অনলি ইলেকট্রনিক কার শুড বি অ্যালাউড অন দ্য রোড বাই 2040, ডু ইউ এগ্রি। দেখেন, এখানে আপনার মতামত জানতে চাচ্ছে। ইয়া, এখানে নতুন যে ছেলেটা জয়েন করছো, সাইফ, এখানে আসো কি সাইফ? হ্যাঁ ভাই, আমি আছি। তা তোমার যে এখানে রাইটিং এর 45 মিনিট ক্লাস হবে, তারপরে স্পিকিং হবে, তো ক্লাসে থাকো, দেন স্পিকিং এ আমি তোমাকে অ্যাড করে দিব। আর ওকে। এটাও শুনতে পারো, তোমার রাইটিং এর মার্কসও তো দেখলাম খুব বেশি ভালো না। সরে আসছিল আর কি। হ্যাঁ, তো 6 তো কোনো মার্কসই না।
এখানে হচ্ছে যে আমাদের এটা কি বলতেছি এখানে, এটা একটা টপিক, এটার আইডিয়াটা কিন্তু সিঙ্গেল। এই যে যে কোশ্চেনটা, এই কোশ্চেনের আইডিয়া অর্থাৎ মেইন যে থিম, এটা কিন্তু একটা ইউনিক আইডিয়া, একটাই আইডিয়া থাকবে। অপিনিয়ন এসের একাধিক আইডিয়া প্রেজেন্ট করবে না, এখানে একটা আইডিয়া থাকবে। সো ওই আইডিয়ার আপনি ওই আইডিয়ার কতটুকু হচ্ছে এগ্রি করবেন বা ডিসএগ্রি করবেন বা মাঝামাঝি ব্যালেন্সড ভিউতে যাবেন। কারণ এটা হচ্ছে অপিনিয়ন এসে। এরকম আপনারা অনেক এসে পড়ছেন, কারণ আপনাদের আইডিয়া জেনারেশনের জন্য আমি অলরেডি অনেক এসে পড়াইছি আপনাদের। সেকেন্ড যে এসে টাইপ, সেটা হচ্ছে আপনার, এটার কোনো সাব ক্যাটাগরি নাই। অপিনিয়ন এসের কোনো সাব ক্যাটাগরি নাই। সেকেন্ড যে এসে টাইপ, সেটা হচ্ছে ডিসকাশন এসে। এটা দুই ভাবে আসে। এখানে হচ্ছে যে বোথ সাইড ডিসকাস করতে বলা হয়। এখানে টপিক একটাও থাকতে পারে বা দুইটা ডিফারেন্ট টপিক থাকতে পারে। ঠিক আছে, একটা টপিকের একটা সাইড বা দুইটা সাইড বলতে পারে ডিসকাস করার কথা, অথবা দুইটা টপিকে আপনার ডিসকাস করতে বলতে পারে, বোথ সাইড। ঠিক আছে, এখানে হচ্ছে যে দুই ভাবে আসে। একটা হচ্ছে আপনার শুধু ডিসকাশন করতে বলে, ডিসকাস করতে বলে, বা হচ্ছে যে আপনার অপিনিয়ন প্রোভাইড করতে বলে। ঠিক আছে, দেখেন এখানে কি বলছে, সাম সাম পিপল থিঙ্ক there should be free healthcare for all people but other disagree. Discuss both side. এখানে সাথে এক্সট্রা কোনো কোশ্চেন দেয়া নাই, এখানে বোথ সাইড শুধু। এখানে এই কোশ্চেনটায় দুইটা সাইড আছে। একটা সাইড হচ্ছে যে একটা পক্ষ চাচ্ছে যে ফ্রি হেলথ কেয়ার, আর একটা পক্ষ কি বলতেছে, পেইড হেলথ কেয়ার। অর্থাৎ এটার বিপক্ষে মিন্স হচ্ছে তারা পেইড হেলথ কেয়ারের পক্ষে। ঠিক আছে, এখন আপনাকে দুইটা পক্ষকেই ডিসকাস করতে বলা হয়েছে। তো এটা একভাবে আসে ডিসকাশন এসে। আর একটা ওয়েতে আসে, এটা হচ্ছে গিভ ইউর অপিনিয়ন, অর্থাৎ ডিসকাস বোথ সাইডস অ্যান্ড গিভ ইয়োর অপিনিয়ন। এই কোশ্চেনটা থাকতে পারে ডিসকাস বোথ ভিউ বা বোথ সাইড। এই দুইটা ওয়েতেই কোশ্চেনটা করা হয়। কোশ্চেনের শেষে ডিসকাস বোথ সাইড আর ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, এইটা সেকেন্ড টাইপে আসে। ঠিক আছে, এসেগুলা কিভাবে লিখবো এটা আমি প্রত্যেকটা এসের জন্য আলাদা আলাদা ক্লাস হবে, তখন দেখাবো। এখন জাস্ট টাইপগুলা বোঝাচ্ছি। তো ডিসকাশন এসেতে সবসময় আমাদের দুইটা পক্ষ থাকবে। এগ্রি ডিসএগ্রি বা অপিনিয়ন এসেতে আমাদের একটা পক্ষ, কিন্তু ডিসকাশন এসেতে আমাদের সবসময় দুইটা মতামত থাকবে, দুইটা মত নিয়ে আলোচনা করতে হবে। থার্ড যে এসে টাইপ, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে। এই এসে দুই ভাবে আসে। এটা একটা হচ্ছে যে স্ট্রেইট অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, মিন্স হচ্ছে যে আপনাকে বেনিফিটস অ্যান্ড ড্রব্যাক নিয়ে আলোচনা করতে বলা হয়। এটা ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড আপনাকে এটা বলে। দেখেন, যদি হচ্ছে যে সাম পিপুল থিঙ্ক it is good for student to take a gap before going to university. What are the advantages and disadvantages of doing so? তো এখানে দেখেন আপনাদের ক্লিয়ারলি বলে দিছে, অ্যাডভান্টেজ মিন্স হচ্ছে বেনিফিট, ডিসঅ্যাডভান্টেজ মিন্স ড্রব্যাক। আপনাকে এটা মেনশন করতে হবে আপনার এসেতে। এখন অনেকে হচ্ছে যে কনফিউজ হয়ে যায় এখানে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ আর পজিটিভ আর নেগেটিভ কোশ্চেনের সাথে এটাকে ম্যাচ করে ফেলে। এটা কিন্তু ভিন্ন টাইপের এসে। আপনার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার প্রথম যে ক্রাইটেরিয়া, সেটা কি টিআর। টিআর মিন্স কি টাস্ক রেসপন্স। টাস্ক রেসপন্সে আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল, টাস্ক রেসপন্সের মধ্যে হচ্ছে যে
এসের টাইপগুলা প্রপারলি আপনি লিখতে পারতেছেন কিনা, অর্থাৎ অ্যাডভান্টেজ এসে আসলে অ্যাডভান্টেজ এসেই লিখতেছেন, টু পার্ট কোশ্চেন আসলে টু পার্ট কোশ্চেনই হচ্ছে আপনি লিখতেছেন, এটা আপনার আইডিয়াটা ক্লিয়ার আছে কিনা, এটা কিন্তু এই যে টাস্ক রেসপন্সের মধ্যে পড়ছে। সো এখানে আপনি এটা বুঝতে হবে, এটার সাথে হচ্ছে যে অনেকেই ওই জিনিসটার কনফিউশন ক্রিয়েট করে, কিন্তু ওইটা ভিন্ন টাইপের এসে, এটা ভিন্ন টাইপের। ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিব এটা। এটা দুই ভাবে আসে বললাম। প্রথম হচ্ছে যে একবার স্ট্রেট ফরওয়ার্ড আপনাকে হচ্ছে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে কোশ্চেন করবে। সেকেন্ড যে ওয়ে সেটা একটু ডিফিকাল্ট, সেটা হচ্ছে আউট ওয়ে অর আউটস্ট্যান্ডিং, এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। এখানে হচ্ছে যে আপনাকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে যে ওয়েতে লেখা হয় তার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে এই আউট ওয়ে এসে লেখা হয়। আউট ওয়ে এসে এটা আউটস্ট্যান্ডিং বা আউট ওয়ে এভাবে কোশ্চেনটা থাকে। কোশ্চেনটা কিভাবে থাকে, আমরা একটা কোশ্চেন যদি দেখি, সাম পিপল থিঙ্ক দ্য ওয়ার্ল্ড উইল eventually have only one language. Do you think advantage of having on global language outweigh the disadvantage? এখানে হচ্ছে যে আপনার অপিনিয়ন আসবে। আমি এই যে দেখেন, প্রথম যে অপিনিয়ন এসে সেই এসে তে অপিনিয়ন চাইছে, অপিনিয়ন, আপনার অপিনিয়ন বেসড এসে, কিন্তু পরের দুইটা এসে বা বাকি যে এসেগুলা টাইপ থাকবে প্রত্যেক টাইপেই অপিনিয়ন আসতে পারে, কিন্তু পুরা এসেটা কিন্তু অপিনিয়নের ভিত্তিতে না, একটা পোর্শন অপিনিয়ন। আপনি এই যে এখানে দেখেন ডিসকাস বোথ সাইড অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। সো প্রথমে আপনাকে হচ্ছে যে ডিসকাস বোথ সাইড, ডিসকাস আপনার বোথ সাইড ডিসকাস করতে হবে, দেন অপিনিয়ন, অর্থাৎ একটা পার্ট হবে, ছোট্ট একটা পার্ট হবে অপিনিয়ন, কিন্তু টোটাল এই যে যে এসেটা এটা টোটালি কিন্তু অপিনিয়ন বেসড। এই যে অপিনিয়ন বেসড, এখানেও আপনার অপিনিয়ন বেসড, আউটওয়ে এসেটা অপিনিয়ন বেসড। ঠিক আছে, এটার স্ট্রাকচার এটার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। স্টুডেন্টরা করে কি, এইটা আর এটা সেম ওয়েতে লিখে আসে, যে কারণে এমন একটা অ্যাভারেজ মার্কিং পায় যা নিয়ে কিছুই করতে পারে না। ঠিক আছে, দুইটার লিখার স্ট্রাকচারই চেঞ্জ। ঠিক আছে, সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যে মেজর টাইপ, এটা দুইটা সাব ক্যাটাগরি, একটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, অ্যান্ড সেকেন্ড ওয়ে আউট ওয়ে বা আউটস্ট্যান্ডিং, যে কোনোভাবে আসতে পারে। কোশ্চেনটা এভাবে থাকে, সাম পিপল থিঙ্ক, এই যে লাস্টে, ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজ অফ হ্যাভিং অন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ। এটা আগে বা পরে যেটাই থাকুক, ধরেন অ্যাডভান্টেজ দিয়ে কোশ্চেন করতে পারে, ডিসঅ্যাডভান্টেজ পরে, বা ডিসঅ্যাডভান্টেজকে আগে আনতে পারে, অর্থাৎ এভাবে লিখতে পারে, ডু ইউ থিঙ্ক ডিসঅ্যাডভান্টেজ অফ হ্যাভিং অন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ আউটওয়ে অ্যাডভান্টেজ। এভাবেও কোশ্চেনটা হইতে পারে, যে কোনো ভাইস ভার্সা যে কোনো ওয়েতে আসে, তবে এটা সেম লিখার স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ সব সেম, এটার জন্য আসে এইভাবে। হয় এখানে ডিসঅ্যাডভান্টেজ থাকে বা এখানে ডিসঅ্যাডভান্টেজ থাকে, যে কোনো এতে। এর অর্থ হচ্ছে যে এটা যদি আমি বাংলা করে দেই, তাহলে এটা কোশ্চেনে আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি মনে করতেছেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে এগিয়ে কিনা। ঠিক আছে, এইটা আপনার কাছে কোশ্চেনে জানতে চাওয়া হয়। তো আপনি যেটা মনে করবেন সেইটা। এখন অনেকে এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের মতো এখানেও অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটা লিখে দিয়ে শেষ করে দিয়ে আসে, কিন্তু এটা এসের স্ট্রাকচারের সাথে যাবে না, এবং পুর স্ট্রাকচারের কারণে প্রথমেই আপনি ধরা খাবেন এবং মার্কস কমে যাবে। ফোর্থ যে এসে টাইপ সেটা হচ্ছে সলিউশন এসে, বা এটাকে প্রবলেম এন্ড সলিউশন এসে বলা হয়। এটা তিনটা সাব ক্যাটাগরিতে ডিভাইডেড, এটা তিন ভাবে আসে। আপনার কাছে অনলি সলিউশন চাওয়া হয়, অর্থাৎ কোশ্চেনে
অলরেডি আইডেন্টিফাইড একটা ইস্যু যেটা অ্যাজ এ প্রবলেম থাকে, অর্থাৎ প্রবলেম হিসেবে আইডেন্টিফাইড স্টেটমেন্টের সলিউশন জানতে চাওয়া হয়। ঠিক আছে, এটা প্রথম ভাবে আসে, অর্থাৎ এই প্রবলেম অ্যান্ড সলিউশন বা সলিউশন এর প্রথম যে সাব ক্যাটাগরি সেটা সলিউশন, আপনার কাছে শুধু সলিউশন জানতে চাওয়া হয়। সেকেন্ড যে ওয়েটা সেটা হচ্ছে কজ অ্যান্ড সলিউশন, অর্থাৎ একটা স্টেটমেন্ট থাকবে, ওই স্টেটমেন্টটা যে প্রবলেম, ওই প্রবলেমের কারণগুলা এবং এটার সলিউশন আপনার কাছে জানতে চাওয়া হবে। ঠিক আছে, এছাড়া হচ্ছে যে আপনার কজ এন্ড ইফেক্ট এতে আসে, সলিউশন চাইছে, সলিউশন হচ্ছে আপনার কাছে সমাধান, অ্যান্ড কজ এন্ড ইফেক্ট এতেও আসতে পারে, সেখানে হচ্ছে যে আপনার ইফেক্টটা কি। ইফেক্ট অ্যান্ড সলিউশন কিন্তু কোয়াইট ডিফারেন্ট ইস্যু। কেউ এক্সপ্লেইন করতে পারবেন যে ইফেক্ট অ্যান্ড সলিউশন কি, কিভাবে পার্থক্য? যেমন ভাই জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্ত ফলাফল গুলো হতে পারে, যেমন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, পরিবেশের হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি, বায়ুমণ্ডলের বরফ গলা, মানে এগুলো হচ্ছে এফেক্ট ক্লাইমেট হ্যাঁ, চেঞ্জের। এগুলোর সলিউশন হইতে পারে যে ব্যাপক পরিমাণে বৃক্ষরোপণ করা, হুম, তারপর হচ্ছে আমাদের কার্বন নিঃসরণ কমানো, যানবাহনে যেন ক্ষতিকর আহ উপাদানগুলো আমরা ব্যবহার কম করি বা কার্বন নিঃসরণ যেন কমানো যায় আর কি। এগুলো হচ্ছে ঠিক সলিউশন আছে। হইতে পারে। হ্যাঁ, তো আপনার কাছে যদি কোশ্চেনটা হয় কজ অ্যান্ড ইফেক্ট, আপনি শুধু ইফেক্ট দিবেন, সলিউশন দিবেন না। ঠিক আছে, এই কোশ্চেন যেটা চাবে সেটাই দিতে হবে। আপনার এখানে কজ অ্যান্ড সলিউশন আসতে পারে, কজ অ্যান্ড ইফেক্ট ভাবে আসতে পারে এটা। সো আপনাকে যদি সলিউশন চায় সলিউশন দিবেন, ইফেক্ট চাইলে ইফেক্ট দিবেন, দুইটাই আসে। এখন আপনাকে যদি আমি ইন্ট্রোডিউস না করাই দেই, যদি না দেখাই দেই, তাহলে আপনি বলবেন যে ভাই আপনি তো প্রবলেম এন্ড সলিউশন পড়াইছেন, আমি তো ওই সলিউশনই লিখে দিয়ে আসছি। স্টুডেন্টদের না বললে এরা হচ্ছে নিজে থেকে এটা খুঁজবে না, আর আমারও রেসপন্সিবিলিটি এটা যে আপনাকে এই জিনিসগুলো সম্বন্ধে জানানো। এখানে দুইভাবে আসে, কজ, কজ অ্যান্ড সলিউশন বা কজ অ্যান্ড ইফেক্ট। তো যেটা আসবে সেটা কিভাবে লিখতে হবে এগুলো আমি আস্তে আস্তে সব এসে টাইপস এক একটা এসে লিখে দেখাই দিব। থার্ড যে টাইপ সেটা প্রবলেম অ্যান্ড সলিউশন। প্রবলেম অ্যান্ড সলিউশন মিনস হচ্ছে যে এখানে আপনাকে স্টেটমেন্ট দেয়া থাকবে, ওই স্টেটমেন্টটাকে আপনার প্রবলেম হিসেবে, এটা যে প্রবলেম সেটা হিসেবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, দেন হচ্ছে ওটার সলিউশন বাইর করতে হবে। এটা যে প্রবলেম সেটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, কারণ ওই স্টেটমেন্টটা মানে আপনাকে যখন প্রবলেম অ্যান্ড সলিউশন বলবে তখন হচ্ছে যে কোশ্চেনটা থাকবে, ওইটা যে প্রবলেম, এটা যে সমস্যা, এটা আপনাকে তুলে ধরতে হবে। এখানে আমরা কি, কজ, প্রবলেমের কারণ, আর এখানে এটা যে প্রবলেম সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা প্রবলেম, অ্যান্ড দেন সলিউশন দিতে হবে। এটা কিন্তু প্রবলেমের কারণ, এটা অলরেডি স্ট্যাবলিশড প্রবলেম, সেই স্ট্যাবলিশড প্রবলেমের কারণ খুঁজতে বলা হয়েছে। আর এইটা প্রবলেম এন্ড সলিউশন মিন্স হচ্ছে যে এখানে আপনার যে ইয়া স্টেটমেন্টটা অলরেডি হচ্ছে যে প্রবলেম হিসেবে স্টাবলিশড না, ওটা, ওইটা যে প্রবলেম সেটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, দেন ওটার সলিউশন ফাইন্ড করতে হবে। আপনার এটার প্রবলেমের কারণ এখানে উল্লেখ করলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, সো এই তিনটা ক্যাটাগরিতে হচ্ছে যে আপনার সাব ক্যাটাগরিতে সলিউশন এসে আসে। ফিফথ কোশ্চেন টাইপ হচ্ছে আমাদের টু পার্ট কোশ্চেন্স, ডিরেক্ট কোশ্চেন এসে, এখানে বিভিন্ন ওয়েতে আসে। এটা অনেকেই মনে করে যে এটা টু পার্ট কোশ্চেন মিন্স হচ্ছে যে শুধু দুইটা কোশ্চেন থাকবে, নো, দেয়ার মে বি থ্রি, ওয়ান, এখানে একটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, এটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপর এবং আইএলটিএস এর উপর। ঠিক আছে, সো এখানে অনেকেই মনে করে যে দুইটা কোশ্চেন থাকে। এই যে এখানের সাথে আরেকটা ইস্যু
মিক্স আপ করে ফেলে। এখানে এই যে যে ডিরেক্ট কোশ্চেন এসে, এই ডিরেক্ট কোশ্চেন এসে ডিফারেন্ট ওয়েতে আসে, 3-4 রকমের ওয়েতে আসে। এর মধ্যে একটা মেজর সব থেকে বেশি আসে, সেটা হচ্ছে যে এই যে একটা স্টেটমেন্ট দেয়া থাকবে বা কোশ্চেন দেয়া থাকবে, সেই স্টেটমেন্টে ইজ দিস এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, এই যে যে কোশ্চেনটা এটার সাথে মিক্স আপ করে ফেলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসের। এই কোশ্চেনটা বিভিন্ন এতে আসে, শুধু এটার সাথে আরেকটা কোশ্চেন থাকতে পারে, অর সিঙ্গেল এই কোশ্চেনটা থাকতে পারে, অর ডিফারেন্ট কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, এখানে কোশ্চেন থাকবে। এখন এই যে যে কোশ্চেন, এটা আইএলটিএস বেশ আসে, এবং এটা কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে ডিফারেন্ট। ঠিক আছে, এবং এটা যে শুধু এই সিঙ্গেল কোশ্চেনে আসে তা না। এটা ধরেন এখানে কি বলছে, নিউজ এডিটর ডিসাইড decide what to print in newspaper and what to broadcast on TV. What factor do you think influence this decision? এখানে 3টা কোশ্চেন। বা এরপরে কি বলছে, some people spend a lot of money on wedding। এখানে why do they do this, এখানে যদি কোশ্চেনটা হয়, এখানে এই যে এটার পরিবর্তে এখানে এই যে এই কোশ্চেনটা অ্যাড করে দেয়, ইজ দিস এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, এখানে এইভাবে অ্যাড করা থাকে। সো এই যে যে কোশ্চেনটা, এই কোশ্চেন দেখে অনেকেই হচ্ছে যে এই ডিরেক্ট কোশ্চেনের সাথে তাল মিলাইতে পারে না যে আমি কোন স্ট্রাকচারে আগাবো। ঠিক আছে, সো এটার প্রত্যেকটা কোশ্চেন সম্বন্ধে হচ্ছে যে আপনার অ্যাটলিস্ট একটা এসে লিখা স্ট্যান্ডার্ড ওয়েতে রাখা উচিত। কেন লিখা উচিত? ফরম্যাট সম্বন্ধে জানা। কিন্তু টপিকগুলা কি হয়, আপনি এডুকেশন রিলেটেড কয়েকটা এসে পড়ছেন, এডুকেশন রিলেটেডে এই 2 পার্ট কোশ্চেন দিয়ে দিল, বা অপিনিয়ন এসে দিয়ে দিতে পারে। আপনি একটা অপিনিয়ন এসে পড়ছেন হচ্ছে একটা এডুকেশন টপিকে, যেটা আপনার অপিনিয়ন বেসড ছিল। এখন আপনার কোশ্চেন আসছে, আইএলসে আসছে এডুকেশন রিলেটেড 2 পার্ট কোশ্চেন। এখন আইডিয়াগুলা কি ডিফারেন্ট হবে? এডুকেশনের বাইরে চলে যাবে? 2 পার্ট কোশ্চেন আসায় কি আইডিয়াগুলা কি অন্য কিছু হয়ে যাবে? এডুকেশন অন্য কিছু হয়ে যাবে? হাড্ডি মাংস হয়ে যাবে তখন? না, তখনও হাড্ডি হাড্ডিই থাকবে, মাংস মাংসই থাকবে। অর্থাৎ আইডিয়া বা ব্রেন স্টর্মিং এর জিনিসপাতি এক, খালি এসের প্যাটার্নটা চেঞ্জ করে এসে লিখতে হবে। ঠিক আছে, সো আপনি একটা এসে পড়তে পারেন 2 পার্টে, 2 পার্ট কোশ্চেনে আপনি এসেটা পড়ছেন, কিন্তু ওই কোশ্চেনটা আসছে হচ্ছে কি কজ অ্যান্ড সলিউশনে, প্রবলেম অ্যান্ড সলিউশনে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, সো এই স্ট্রাকচারগুলা ভালোভাবে জানা খুবই গুরুত্বপূর্ণ। সো এটা হচ্ছে এসের টোটাল টাইপ। কারো বুঝতে কোনো সমস্যা আছে? এরপরে দেখেন আমরা হচ্ছে কিভাবে একটা ব্র্যান্ড নাইন এসে লিখবো। ঠিক আছে, এটা নিয়ে কথা বলবো। আমাকে 1 মিনিট টাইম দেন একটু।
যা- আমরা যারা হচ্ছে একাডেমিক দিবেন তাদের জন্য হচ্ছে একটা সাজেশন, সেটা হচ্ছে যে আমাদের রাইটিং এ দুইটা টাস্ক থাকে, টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2। এটা 33% মার্কস ক্যারি করে, এটা 67% মার্কস ক্যারি করে, তাই তো? কিন্তু আমাদের কোশ্চেনের যে অর্ডার অ্যান্ড সিকোয়েন্স সেটা অনুসারে সবার পরে কোনটা থাকে, টাস্ক 2, অর্থাৎ প্রথমে আপনি লিসনিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং শুরু হলো, রাইটিং এর মধ্যে টাস্ক 1 প্রথমে থাকবে, দেন টাস্ক 2। অর্থাৎ আপনার এক্সামের সবার শেষের কোশ্চেনটা হচ্ছে কি, টাস্ক 2। এখন আমি স্টুডেন্টদের সাজেশন প্রোভাইড করি এই টাস্ক 2টা টাস্ক 1 এর আগে রেসপন্স করবেন, মিন্স লিখবেন। কেন? কারণ আমরা এক্সাম হলে সবার শেষে যে কোশ্চেনটা লিখি ওইটা খুব তাড়াহুড়া করে লিখি, এবং হচ্ছে যে উম, ভালোভাবে প্রেজেন্ট করতে পারি না। ধরেন টাস্ক 1, এটা একাডেমিক হোক আর জিটি হোক, এটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, প্যাটার্নে ফেলে লিখে দেয়া যায়। এটা লিখতে 15 মিনিটের বেশি টাইম লাগে না। আপনি প্যাটার্ন অনুসরণ করে লিখতে বেশি টাইম লাগে না। এখন বলতে পারেন যে তাহলে আমি টাস্ক 1 আগেই 15 মিনিটে লিখে ফেলি। এখন আপনার হাতে যখন হচ্ছে যে পর্যাপ্ত টাকা থাকে আপনি কিন্তু ওয়েস্ট করতে চান। সিমিলারলি আপনার হাতে যখন পর্যাপ্ত টাইম থাকবে তখন আপনি টাস্ক অনে ওয়েস্ট করতে চাইবেন টাইম। ঠিক আছে? যদি হচ্ছে যে আপনার একটা ম্যাপ আসে, তখন দেখা গেল আপনি ওই ম্যাপে 30 মিনিটস স্পেন্ড করে ফেলছেন। ঠিক আছে? বা একটু মিকচার চার্ট আসছে, সেখানে হচ্ছে যে আপনি বেশি টাইম ওয়েস্ট করে ফেলছেন। তাহলে কি হবে? এটার ইফেক্ট পড়বে কিসে গিয়ে? আপনার এসেতে গিয়ে, টাস্ক টুতে মার্কস বেশি কিন্তু আপনি সমান সমান টাইম প্রোভাইড করতেছেন। এটা হয়, অধিকাংশ স্টুডেন্টরা এটা প্র্যাকটিক্যালে গিয়ে এই প্রবলেমটা ফেস করে। যে কারণে হচ্ছে যে আপনাকে আগে থেকেই আমি ইনফর্ম করে দিচ্ছি, আপনি 150 ওয়ার্ডের টাস্ক 1 এটা লিখতে খুব বেশি না, আপনি লিখে ফেলতে পারবেন পরে। কিন্তু টাস্ক 2 আপনার হচ্ছে ব্রেইন স্টর্মিং, আইডিয়া জেনারেশন, বিভিন্ন স্টেজ আছে, অর্থাৎ নিজের থেকে চিন্তা করা লাগে। সো এখানে টাস্ক 2তে আপনার মাথা কাটানো লাগে, কিন্তু টাস্ক 1-এ হচ্ছে যে আপনি ডিপিক পিকচারটা, অর্থাৎ আপনার সামনে জিনিসটা থাকবে, ওই জিনিসটা ডেসক্রাইব করবেন রিপোর্ট অনুসারে, যেটা হচ্ছে এটা থেকে ইজি। সো আপনারা সবাই টাস্ক 2টা আগে রেসপন্স করবেন, দেন টাস্ক 1 রেসপন্স করবেন। এখন আমাদের একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা সবাই হচ্ছে যে কলম কামড়াই আর এসে লিখি, এবং এসে লিখার ক্ষেত্রে আমাদের প্রবলেম যেটা সেটা হচ্ছে যে অধিকাংশ স্টুডেন্টের সবাই হচ্ছে যে তখন কি এসের জন্য সে আম, কি বলবো তাকে, বঙ্কিম, রবীন্দ্রনাথ, নজরুল এদের সাথে কম্পেয়ার করা যায় তখন এসে লিখার জন্য। মানে এসের জন্য জীবনেও তারা কখনো পড়তে চায় না। এই জীবনে যত এসে লিখছে স্কুল কলেজে, তারা কখনো এসে পড়ে না, সর্বোচ্চ কোটেশন গুলো পড়ে, হেডিং গুলোর নাম পড়ে গিয়ে নে লেখ, হাত বানায় লেখ। এখানে কেউ যদি হাত বানায় লিখার চেষ্টা করেন আমি তার হাত কেটে ফেলবো। প্রথমে আপনাকে অবশ্যই আইডিয়া জেনারেট করতে হবে এবং পড়তে হবে ওই টপিকে, দেন আপনার এক্সিস্টিং যে নলেজ ওইটার ভিত্তিতে আপনি কখনোই এসে প্রিপারেশন নেবেন না। আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ এসে পড়তে হবে। পরীক্ষার আগে পর্যাপ্ত পরিমাণ স্ট্যান্ডার্ড মিন 7+ এসে, যেগুলা 7+ এসের স্ট্যান্ডার্ড, ওই এসেগুলা পড়বেন, ওই এসের স্ট্রাকচার ফলো করবেন, ওই এসের ল্যাঙ্গুয়েজ, সেন্টেন্স স্ট্রাকচার, ভোকাব এগুলা ফলো করবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনারা করবেন বইয়ের শেষে
কেমব্রিজের শেষে দেখবেন যে হচ্ছে যে স্যাম্পল অ্যান্সার এবং এক্সামিনার কমেন্ট আছে, ওই জিনিসগুলো পড়বেন। ওখানে স্যাম্পল অ্যান্সারে কি ভুলটা করছে, ওকে কেন 6 দেয়া হয়েছে, ওকে কেন 7 দেয়া হয়েছে, ওকে কেন 8 দেয়া হয়েছে, এটা এক্সপ্লেইন করে দেয়। ঠিক আছে, যখন এই জিনিসটা আপনি পড়বেন, কেমব্রিজ বইয়ের পিছে এই জিনিসটা আছে, যখন আপনি এই জিনিসটা পড়বেন তখন এই ভুলটা আপনি এক্সাম হলে করবেন না। সো এই জিনিসটা অবশ্যই করতে হবে। যেটাই ছিলাম, আমরা এসের কোশ্চেন পাওয়ার সাথে সাথেই আমরা লেখা শুরু করব না। এটা অধিকাংশ স্টুডেন্ট এই জিনিসটা ভুল করে, যে কোশ্চেন পাওয়ার সাথে সাথেই এসেটা লিখতে চায়, এবং লিখার সময় কি করে, কলম কামড়াবে এবং লিখতে থাকবে, কলম কামড়াবে এবং লিখতে থাকবে, যেটা হচ্ছে টাইম ওয়েস্ট হবে। এবং হচ্ছে যে এসের যে 5টা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলা মেনটেন করতে পারে না। ঠিক আছে, সো আপনাকে হচ্ছে যে প্রথম এসের যে প্রথম জিনিসটা করতে হবে, এসে না শুধু রাইটিং এর ক্ষেত্রে, টাস্ক 1 হোক আর টাস্ক 2 হোক, আপনাকে হচ্ছে এই টপিকটা আগে বুঝতে হবে এবং আইডিয়াগুলা ব্রেইন স্টর্ম করতে হবে, যে হ্যাঁ আমি আমার এই প্যাটার্নটা এভাবে হবে, এই কয় লাইনে যাব, আমি এই পসিবল এক্সাম্পলস দিব, এই লাইনে এই টাইপের স্ট্রাকচার, এরকম আমি লিখব। ঠিক আছে, এরকম একটা এসে আপনার মাথায় সেট করবেন এসে লিখার আগে। এটার জন্য আপনি 5 মিনিট টাইম নেবেন। আপনার এখানে রাইটিংয়ে 60 মিনিট, আপনার 18 লাইন লেখা লাগে, 18 থেকে 19 লাইন লিখলে হয়ে যায়, এর বেশি না। সো আপনি 18 লাইন লিখতে আমাদের খুব বেশি টাইম লাগে না। 18 লাইন লিখতে 18 মিনিটই ধরলাম, আমি সেটাকে এক্সটেন্ড করে 25 মিনিট ধরলাম। ঠিক আছে, আপনি 5 মিনিট টাইম নেন হচ্ছে কোশ্চেনটা বোঝার এবং আপনার প্ল্যানটা সেট করার। আমি এই এই লাইনের পর এই লাইন, এই পসিবল এক্সাম্পলস, এই পক্ষে আমি যাব, আমার রেসপন্সটা এরকম থাকবে, আমি এই এই কোয়েসিভ ডিভাইসগুলা ইউজ করব, এভাবে। ঠিক আছে, সো আপনি হচ্ছে যে প্রথমেই ইনিশিয়ালি হচ্ছে যে এর জন্য ব্রেইন স্টর্ম করবেন, এটা হচ্ছে আপনার স্ট্রাকচারের বাইরের কথা। দেন এসে একটা 9 ব্যান্ড এসের যে স্ট্রাকচার, কি কি পার্ট থাকে সেই পার্টগুলো আমরা দেখাই। ইন্ট্রোডাকশন পার্ট থাকবে এসেতে, ইন্ট্রোডাকশন পার্ট থাকবে, বডি প্যারাগ্রাফ থাকবে, বডি প্যারাগ্রাফ থাকবে এবং কনক্লুশন থাকবে। এটা হচ্ছে 3টা মেজর পার্ট, 3টা প্যারাগ্রাফ না, এটা পার্ট। পার্ট অ্যান্ড প্যারাগ্রাফ ডিফারেন্ট ইস্যু কিন্তু। ঠিক আছে, এটার মধ্যে বডি প্যারা হইতে পারে 1, 2, 3, অর্থাৎ এসের টাইপের উপর ডিপেন্ড করে এটা আমাদের কয়টা হইতে পারে, অ্যাটলিস্ট 2, হায়েস্ট 3, অর্থাৎ সর্বনিম্ন 2টা বডি প্যারাগ্রাফ হইতে পারে এবং সর্বোচ্চ 3টা বডি প্যারাগ্রাফ হইতে পারে। তাহলে আমাদের টোটাল প্যারাগ্রাফিং হয় কয়টা, ইন্ট্রোডাকশন ফিক্সড, কনক্লুশন ফিক্সড, যে এসেই আসুক না কেন, এসে টাইপ সেটা যেটাই হোক, এসে টাইপ কয়টা, যে টাইপগুলা দেখাইছি, 5টা মেজর টাইপস দেখাইছি, 5টা মেজর টাইপস দেখাইছি, এটার সাব ক্যাটাগরি মিলে আরো যত টাইপস আছে, সব টাইপের জন্য এই স্ট্রাকচার সেম কথা, অর্থাৎ কনক্লুশন ফিক্স, ইন্ট্রোডাকশন ফিক্সড, কনক্লুশন ফিক্সড। চেঞ্জ আসবে বডি প্যারাগ্রাফ, এবং বডি প্যারাগ্রাফ সর্বনিম্ন হইতে পারে 2টা আর সর্বোচ্চ হইতে পারে 3টা। ঠিক আছে, তাহলে আমাদের এস এর ক্ষেত্রে প্যারাগ্রাফিং হয় 4 or 5 প্যারাগ্রাফ এসে, এর কম না, এর বেশি না। এবং এস এর ক্ষেত্রে 290 ওয়ার্ড ক্রস করবেন না, কখনোই না, এর বেশি যাবেন না, গেলেই ধরা খাবেন। এর বেশি যাবেন না, এর বেশি যাবেন না, এর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন।
এখন এই যে যে পার্ট তিনটা, ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, কনক্লুশন, এইগুলার মধ্যে আপনি কি কি লিখবেন, কি কি আপনার অবশ্যই লেখা উচিত এবং কিভাবে লিখবেন সেই জিনিসটা আপনাকে দেখাই। প্রথমে যদি ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করা হয়, ইন্ট্রোডাকশন লিখা, ইন্ট্রোডাকশনে কি কি লিখা যাইতে পারে, ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা যে কোনো এসের ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি পার্ট থাকে ইন জেনারেল, ঠিক আছে। একটা ইন্ট্রোডাকশনের মধ্যে প্রথমেই থাকে হচ্ছে হুক স্টেটমেন্ট, হুক স্টেটমেন্ট সেকেন্ড, সরি, প্রথমে থাকবে হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, সেকেন্ড থাকবে হুক স্টেটমেন্ট, থার্ড থাকবে থিসিস স্টেটমেন্ট, ফোর্থ থাকবে আউটলাইন অফ দ্য এসে। চারটা পার্ট থাকে একটা ভালো স্ট্যান্ডার্ড এসের, চারটা পার্ট, চারটা পার্ট। এখন লাইন হচ্ছে তিনটা, পার্ট হচ্ছে অংশ হচ্ছে চারটা। কিভাবে? এই যে যে হুক স্টেটমেন্ট, এই হুক স্টেটমেন্ট লাগবে না, এটা বাদ। হুক স্টেটমেন্ট ওই ধরনের স্টেটমেন্ট যেটা হচ্ছে রিডারকে সামনের দিকে আগায় নিয়ে যাইতে সহায়তা করে। হুক মানে কি? বড়শি, যেটা দিয়ে মাছ ধরে আনা হয়। তো ওই যে পেপারের, নিউজ পেপারের হেডিং দেখেন না, চমকপ্রদ হেডিং প্রোভাইড করে যাতে হচ্ছে ভিতরে গিয়ে পড়ে। সিমিলারলি এখানে প্রত্যেকটা এসের জন্য, এটা আমি জেনারেল স্ট্রাকচার বলতেছি ইন্ট্রোডাকশনের, আইএলস এর ক্ষেত্রে কি কি থাকবে সেটা ভিন্ন। আমাদের আইএলস এর ক্ষেত্রে এই যে হুক স্টেটমেন্টের দরকার নাই, চমকপ্রদ বাক্যর দরকার নাই, যেহেতু এটা এক্সাম। কিন্তু অন্য কোনো এসে লিখলে সেখানে আপনি হুক স্টেটমেন্ট দিতে পারেন। বোঝাইতে পারছি? যে কোনো অন্য রাইটিং এর ক্ষেত্রে, ইন্ট্রোডাকশনে অন্য যে কোনো ইন্ট্রোডাকশন যখন লিখবেন, সেই ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে হুক স্টেটমেন্ট আপনি প্রোভাইড করতে পারেন। তবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে এই যে আইএলস এর দুইটা রাইটিং পার্ট, এখানে দরকার নাই। এখানে তাহলে আমাদের থাকলো কি? ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, থিসিস স্টেটমেন্ট, আউটলাইন অফ দ্য এসে, ঠিক আছে। তিনটা তিনটা অংশ, ইন্ট্রোডাকশন পার্টে তিনটা জিনিস ইনক্লুড করতে হবে অবশ্যই। একটা ভালো ইন্ট্রোডাকশনের, আপনাদের এসের শুরুতেই যদি ইন্ট্রোডাকশনটা ভালো হয়, আপনার রাইটিং এর উপর এক্সামিনারের একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে। সো এজন্য হচ্ছে যে ইন্ট্রোডাকশনটা ভালো লিখতে হবে, ঠিক আছে। এখন এই যে যে তিনটা অংশ আইএলটিএস এর এসের, সেই তিনটা অংশের মধ্যে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। এখন ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা কি? ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট হচ্ছে আমাদের কোশ্চেনটা থাকবে, টপিকটা থাকবে। এটা তো সবাই জানে যে কোশ্চেন টপিকটা থাকবে। এই কোশ্চেন টপিকটা বুঝতে হবে যে কোশ্চেন টপিকটা কি। এটা অপিনিয়ন এসে, ডিসকাশন এসে, প্রবলেম এসে আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে। এই কোশ্চেন এসেটাকে হচ্ছে যে আপনাকে, তো এই স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করে, প্যারাফ্রেজিং এর যে টুলস গুলো আছে সেটা ইউজ করে একটা সেম আইডিয়ার একটা লাইন লিখতে হবে। অর্থাৎ কোশ্চেনের যে আইডিয়া থাকবে, সেম আইডিয়াটা আপনার নতুন লাইনে থাকবে। স্টুডেন্টরা অধিকাংশ ভুল করে যেটা, সেটা হচ্ছে যে শুধু সিনোনিম ইউজ করে প্যারাফ্রেজিং করে, এবং অন্য যারা আছে তারা হচ্ছে যে হুবহু ওই কোশ্চেনটাই লিখে দেয়। ওইটা তাহলে আপনার কি জিনিস হলো, আপনার আহ, যোগ্যতা কি? আপনি তো দেখে একটা লাইন বসাই দিলেন, আপনার তো নিজের ক্রিয়েটিভিটি আসলো না। এখানে রিস্টেট করতে হবে, অর্থাৎ কোশ্চেনকে অ্যাড্রেস করা, আপনাকে বাধ্যতামূলক কোশ্চেনকে অ্যাড্রেস করতে হবে। প্রথম যে লাইনটা সেটা অবশ্যই কোশ্চেন অ্যাড্রেসিং লাইন, এবং মিনিংটা অ্যাজ সেম অ্যাজ কোশ্চেন। অর্থাৎ কোশ্চেনের যে মিনিং থাকবে, আপনার প্রথম যে স্টেটমেন্টটা হবে ওই স্টেটমেন্টের
মিনিংও সেম হবে, কিন্তু আপনার প্যারাফ্রেজিং হইতে হবে। প্যারাফ্রেজিং হইতে হবে, এখানে প্যারাফ্রেজিং এর টুলস গুলা ইউজ করতে হবে। প্যারাফ্রেজিং এর অনেকগুলা টুলস আপনাদের দেখাইছি, এগুলার কম্বাইন করে হচ্ছে যে আপনি ইউজ করবেন। এখানে আপনি কিছু ওয়ার্ড চেঞ্জ করবেন, আপনি গ্রামারের স্ট্রাকচার চেঞ্জ করবেন, সিম্পল থাকলে কমপ্লেক্স করবেন, কমপ্লেক্স টু কম্পাউন্ড করতে পারেন। তারপরে হচ্ছে যে আপনি কন্ডিশনাল আনতে পারেন, বা হচ্ছে যে আপনি অ্যাক্টিভ টু প্যাসিভ আনতে পারেন, এবং ভোকাব গুলার সিনোনিম ইউজ করতে পারেন। ঠিক আছে, এখন অনেকেই মনে করে যে সবগুলা ভোকাব চেঞ্জ করে ফেলতে হবে। দেখা গেল সবগুলা ভোকাব চেঞ্জ করতে গিয়ে কোশ্চেনের যে মেজর ওয়ার্ডগুলা থাকে ওই ওয়ার্ডগুলাও চেঞ্জ করে, এবং এমন ওয়ার্ড দিয়ে চেঞ্জ প্যারাফ্রেজিং করে যেটা আমাদের প্রোভাইডেড ওয়ার্ডের ধারের কাছে না, অর্থাৎ মিনিং ডানেরতে বামে চলে যায়। সো এটা করা যাবে না। অর্থাৎ যে ওয়ার্ডগুলা আপনি শিওর হবেন যে হ্যাঁ এটা প্যারাফ্রেজিং ওয়ার্ড, এটা ইউজ করা যায় সিনোনিম, সেইটাই ইউজ করবেন। এরকম কি ওয়ার্ডস থাকবে কোশ্চেনে, সেই কি ওয়ার্ডস গুলা যদি হচ্ছে যে দেখেন যে আপনি পারতেছেন না প্যারাফ্রেজ করতে, তখন আপনি ওটা ওয়ার্ড রেখে দিতে পারেন। এখন ওয়ার্ড প্যারাফ্রেজিং মিন্স যে শুধু সিনোনিম তা না, আপনি ওই ওয়ার্ডগুলার ফর্মও চেঞ্জ করতে পারেন। ভার্ব থেকে নাউনের নিতে পারেন, নাউন থেকে ভার্ব নিতে পারেন, অ্যাডজেক্টিভে নিতে পারেন। এটা গ্রামার স্ট্রাকচার অনুসারে আপনি ফর্মটা চেঞ্জ করতে পারেন। সো প্রথম যে স্টেটমেন্টটা সেটা কোশ্চেন অ্যাড্রেসিং ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, অর্থাৎ কোশ্চেন যেটা থাকবে ওই লেখাটাকেই আমাদের রিক্রিয়েট করতে হবে, তবে রিপিটেশন করা যাবে না। ঠিক আছে, যেমন এখানে দেখেন একটা কোশ্চেন, এখানে কোশ্চেন কি, some people think that international travel makes people prejudiced rather than broad-minded. Discuss both view and give your opinion. কোশ্চেন কিন্তু হচ্ছে যে এই যে এইটুকু স্টেটমেন্টটা, এইটুকুকে আমাদের প্যারাফ্রেজ করতে হবে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট হিসেবে। পরের অংশের অ্যান্সার আলাদা, সেটা পরে বলতেছি। সো এটা যদি করি, এটা প্যারাফ্রেজিং যদি করা হয়, দেখেন এটা অ্যাক্টিভ সেন্টেন্স আছে, এটাকে প্যাসিভ করা হচ্ছে। ইট ইজ অফেন আর্গুড দ্যাট ট্রাভেলিং, এই যে এখানে কি ছিল ট্রাভেল, এটা কিন্তু এটা ওয়ার্ডটা রাখছে কিন্তু এটার ফর্ম চেঞ্জ করা। ঠিক আছে, এখানে ওয়ার্ড সিনোনিমও ইউজ করা হয়েছে। ঠিক আছে, সো এখানে কি অ্যাব্রোড ক্যান লিড টু বায়াসড অ্যাটিটিউডস ইনস্টেড অফ ফোস্টারিং ওপেন মাইন্ডনেস। ঠিক আছে, এখানে দেখেন এই যে যে স্টেটমেন্টটা কোশ্চেন, আর এই যে স্টেটমেন্টটা মিনিং চেঞ্জ আছে, কি একই অর্থের লাইন না। এভাবে হচ্ছে যে আমাদের প্রথম কাজটা করতে হবে যে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটাকে সুন্দরভাবে সেম অর্থে রেখে প্যারাফ্রেজ করে তুলে ধরতে হবে, এটা মাস্ট করতেই হবে। এরপরে ইন্ট্রোডাকশন কিন্তু একটাই প্যারাগ্রাফ, এটা বিভিন্ন প্যারা প্যারা করা যাবে না, একটাই প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফে বিভিন্ন অংশ বলতেছি। প্রথম যে অংশ সেইটা কিন্তু আমরা বলে ফেললাম এখানে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। এখন আসবেন হচ্ছে যে এই যে কোশ্চেনের পরের পার্টটা, কি পরের পার্ট কি কোশ্চেনে, ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। এই যে যে এখানে এই যে যে এই পার্টটার রেসপন্স এখানে থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্টস মিন্স হচ্ছে যে আমরা যেই স্টেটমেন্টের উপর ভিত্তি করে টোটাল এসেটা লিখবো, সেই স্টেটমেন্টটাকে হচ্ছে যে থিসিস স্টেটমেন্ট বলা হয়। এখন এই থিসিস স্টেটমেন্টটা কেমন হবে, এটা এসের টাইপের উপর ডিপেন্ড করবে। এখানে হবে আপনার উম, এই যে যে মতামত, এগ্রি ডিসএগ্রি থাকলে আপনার অপিনিয়ন থাকবে, আপনি কোন দিকে যাইতে চাচ্ছেন, আপনার এসের মূল থিমটা এই এক লাইনে এখানে প্রোভাইড করতে হবে।
এটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট। এখন আপনি এখানে থিসিস স্টেটমেন্টে এগ্রি করছেন, পরে গিয়ে আপনি এগ্রিকে সাপোর্ট করেন নেই, তাহলে কিন্তু আপনার এসেতে মার্কস পাবেন না। ঠিক আছে, এখানে আপনাকে ক্লিয়ারলি হচ্ছে যে এই থিসিস স্টেটমেন্ট উল্লেখ করে যাইতে হবে। এসে টাইপ যাই হোক, আপনার এখানে থিসিস স্টেটমেন্ট উল্লেখ করে যাইতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টের পরে আপনার থিসিস স্টেটমেন্ট উল্লেখ করতে হবে যে আপনি এই পক্ষে বা এই জিনিস নিয়ে এসেটা লিখতে চাচ্ছেন, এটা আপনাকে উল্লেখ করতে হবে এখানে। সেকেন্ড, থার্ড যে পার্টটা সেটা আউটলাইন অফ দ্য এসে, অর্থাৎ আপনার এসের হিন্টস প্রোভাইড করবেন। আপনি এসেতে কি কি নিয়ে কথা বলতে চাচ্ছেন সেই হিন্টসটা এখানে প্রোভাইড করবেন আউটলাইন অফ দ্য এসে। অর্থাৎ ইন্ট্রোডাকশনে এই তিনটা পার্ট আপনাকে উল্লেখ করতে হবে, তিনটা জিনিস। এখন এই টোটাল জিনিসটাকে আপনাকে কভার করতে হবে 45 to 50 ওয়ার্ডের মধ্যে, নট মোর দ্যান দ্যাট, নট লেস দ্যান দ্যাট। এন্ড লাইন যদি হচ্ছে কাউন্ট করি, থ্রি, থ্রি, থ্রি লাইন ইজ এনাফ ফর ইন্ট্রোডাকশন। এখন এখানে থ্রি লাইন ডাজেন্ট মিন সিম্পল সেন্টেন্স, যে তিনটা সিম্পল সেন্টেন্স, এখানে কমপ্লেক্স কম্পাউন্ড সব মিক্স করে বলা হচ্ছে থ্রি লাইন। ঠিক আছে, ওয়ার্ড দেখেন না এখানে আপনার, তাহলে এক একটায় হচ্ছে যে 15টা, 15টা, এক একটা সেন্টেন্সে 15টা ওয়ার্ড থাকতে হচ্ছে। ঠিক আছে, তো এখানে মিনিমাম হচ্ছে যে এই 3 লাইনে হচ্ছে যে আপনি ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করার চেষ্টা করবেন, বা 4 লাইন দিবেন, তবে ওয়ার্ড 50 ওয়ার্ড জানি ক্রস না করে। ইন্ট্রোডাকশন বুঝছেন কিনা বলেন? বুঝতে পারছি না। এরপরে আসেন, এইটা যদি টোটালি হচ্ছে যে এই কোশ্চেনটার ইন্ট্রোডাকশনটা একবারে যদি দেখা হয়, এখানে কোশ্চেন ধরেন এটা, সাম পিপুল বিলিভ দ্যাট ইন্টারনেট হ্যাজ ব্রট পিপুল ক্লোজার টুগেদার হোয়াইল আদার থিঙ্ক ইট হ্যাজ ড্রাইভেন দেম অ্যাপার্ট। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটাকে অ্যাড্রেস করতে হবে প্রথমে, দেন হচ্ছে আমাদের এটা থিসিস অ্যান্ড আউটলাইন প্রোভাইড করতে হবে। দেখেন, it is widely debated whether the internet foster closer connection among the people or isolate them. এই যে কোশ্চেন অ্যাড্রেস করা হয়ে গেছে, মিন্স হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট চলে আসছে। এরপরে আসবে থিসিস, অর্থাৎ আমাদের এসেটা কিসের ভিত্তিতে। এসের ভিত্তি কি? এসের ভিত্তি ডিসকাস বোথ ভিউ, এটা হচ্ছে এসের মেইন মেইন ইস্যু। দেন হচ্ছে অপিনিয়ন, সো থিসিসটাই যে এখানে আসছে। হোয়াইল সাম আর্গুড দ্যাট অনলাইন প্ল্যাটফর্ম এনহ্যান্স কমিউনিকেশন অ্যান্ড রিলেশনশিপ, আদার বিলিভ দে রিডিউস ফেস টু ফেস ইন্টারাকশন। অ্যান্ড লাস্ট অন, in my opinion, the internet has significantly strengthened global connection and despite its potential drawback. এখানে আমাদের এসের টোটাল হিন্টসটা চলে আসছে। এখানে এই যে যে এনহ্যান্স কমিউনিকেশন, এটার উপর আমি কথা বলবো। এনহ্যান্স কমিউনিকেশন অ্যান্ড রিলেশনশিপ, এই যে হিন্টস প্রোভাইড করা বা আউটলাইন প্রোভাইড করা, সেটা এই যে এটার উপর আমি কথা বলবো। অ্যান্ড এই যে যে রিডিউস ফেস টু ফেস ইন্টারাকশন, এটার উপর আমি কথা বলবো সেকেন্ড পক্ষে। এবং এই যে লাস্টে অপিনিয়ন প্যারাগ্রাফে গিয়ে আমি সিগনিফিকেন্টলি স্ট্রেন গ্লোবাল কানেকশন, এটার উপর আমি কথা বলবো। ঠিক আছে, যদি আমার এই যে যে ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশনের সাথে আমার বডি প্যারাগ্রাফগুলো ম্যাচ না করে, অর্থাৎ আমি এখানে ইন্ট্রোডাকশনে বলে গেলাম আমি হচ্ছে এনহ্যান্স কমিউনিকেশন অ্যান্ড রিলেশনশিপ, এটার কথা বলে গেলাম, কিন্তু আমি আমার বডি প্যারাগ্রাফে এই রিলেটেড একে সাপোর্ট করলাম না, আপনি এস এর ফুল মার্কস পাবেন না।
অর্থাৎ ওই যে যে সিসি, সিসি কি কোহেরেন্স এন্ড কোহেশন যে জিনিসটা, সেই জিনিসটা এখানে আর থাকলো না। বা হচ্ছে যে প্রথম যে দুইটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া সিসি অ্যান্ড টিআর, এই দুইটা আর মেইনটেইন হচ্ছে না। সো আপনাকে এই জিনিসটা মেনটেন করতে হবে, অর্থাৎ এখানে যে টাইপের কথা বলতে হবে, কথা বলবেন, সেইটাকে আপনার মেইন বডিতে গিয়ে সাপোর্ট দিতে হবে। ঠিক আছে, এখন এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এখন বডি প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ কেমন হবে? বডি প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ হবে হচ্ছে যে আমাদের সর্বনিম্ন দুইটা, সর্বোচ্চ তিনটা। বডি প্যারা তিনটা। বডি প্যারাতে হচ্ছে যে আসল ইস্যু, আমরা হচ্ছে যে যে থিসিস এবং আউটলাইন প্রোভাইড করি এসেতে, সেই এসে সেন্টেন্সটা বা ওয়ার্ডগুলাকে আমরা এখানে টপিক সেন্টেন্স নিব। একটা প্যারাগ্রাফের সেন্ট্রাল আইডিয়া সেম থাকবে, একটা বডি প্যারাগ্রাফে একাধিক আইডিয়া ইনক্লুড করবেন না। ঠিক আছে, আপনি ধরেন একটা বডি প্যারাগ্রাফে এই যে আহ, আপনার প্ল্যাটফর্ম এনহ্যান্স কমিউনিকেশন অ্যান্ড রিলেশনশিপ, আপনার একটা বডি প্যারাগ্রাফের আইডিয়া এইটাই থাকবে, এনহ্যান্স কমিউনিকেশন অ্যান্ড রিলেশনশিপ। এর বাইরে আপনার এই বডি প্যারাগ্রাফে কিছু যাবে না। এবং একে একে হচ্ছে টপিক সেন্টেন্স ধরে নিতে হবে। এই টপিক সেন্টেন্সকে ধরে ওকে হচ্ছে যে সাপোর্ট করার জন্য সাপোর্টিভ লাইন, ওকে সাপোর্ট করার জন্য পসিবল এক্সাম্পলস, এটা আমাদের আনতে হবে। কিন্তু আপনি বডি প্যারাতে এসে আননেসেসারি কথা বলবেন, একাধিক টপিক তুলে ধরবেন, এটা হবে না। একটা বডি প্যারাগ্রাফের আইডিয়া সেম থাকতে হবে, একই ধরনের আইডিয়া থাকবে, অর্থাৎ মেইন যে থেম এইটা এক থাকবে। ওকে সাপোর্ট করার জন্য আপনি সাপোর্টিভ লাইন আনবেন, সাপোর্টিভ এক্সাম্পলস আনবেন, কিন্তু ডিফারেন্ট ওই যে যে মেইন টপিক সেন্টেন্স, এই টপিক সেন্টেন্সের বাইরে আপনি যাবেন না। অর্থাৎ বডি প্যারাগ্রাফ শুরু হবে টপিক সেন্টেন্স দিয়ে, অর্থাৎ আপনার মেইন বডি প্যারাগ্রাফটা কিসের উপর, সেই টপিক সেন্টেন্স দিয়ে হচ্ছে যে আপনার বডি প্যারা শুরু হবে। দেন আপনি ওই বডি প্যারাকে, যে টপিক সেন্টেন্সটা থাকবে ওই টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করবেন সাপোর্টিভ লাইন দিয়ে, এবং দেন হচ্ছে পসিবল এক্সাম্পলস দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বডি প্যারাগ্রাফের রুলস। আপনি এর বাইরে যাইতে পারবেন না। বডি প্যারাগ্রাফে কেমন হবে? বডি প্যারাগ্রাফে যদি কোনো এসের বডি প্যারা, তিনটা বডি প্যারা হয়, তিনটা বডি প্যারাগ্রাফিং হয়, তাহলে হচ্ছে যে চার, 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 অর্থাৎ প্রত্যেক বডি প্যারাতে আপনি চারটা লাইন লিখবেন। চারটা লাইন মিন্স হচ্ছে যে এখানে আমি চারটা সেন্টেন্স বোঝাইতে চাচ্ছি, যে হচ্ছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মিলায় চারটা লাইনে থাকতে হবে, তেচারে 12। ঠিক আছে, আর যদি বডি প্যারা দুইটা হয়, ছয়, ছয়। ঠিক আছে, এর থেকে বেশি লেখা লাগবে না, এর থেকে বেশি লিখলে আপনি ইরিলিভেন্ট ইনফরমেশন অ্যাড করতে যাবেন। ঠিক আছে, বা হচ্ছে যে আপনি সর্বোচ্চ এখানে কত, 14 লাইন লিখতে পারেন, তার বেশি যাবেন না। লাইন এখন অনেকের লাইন বলতে আমি বোঝাইতে চাচ্ছি কমপ্লিট সেন্টেন্স বোঝাইতে চাচ্ছি। এখানে অনেকে মনে করতে পারে যে লাইন 14 লাইন হচ্ছে, তাই নাকি? না, আমি কমপ্লিট সেন্টেন্স বোঝাইতে চাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে বডি প্যারা। এন্ড লাস্ট হচ্ছে কনক্লুশন। এখন কনক্লুশনটা, কনক্লুশন এখানে স্যাম্পল বডি প্যারাগ্রাফ দেখানো হয়েছে, এটা দেখলে ডকুমেন্টটা দিয়ে দিব, আপনারা দেখে নিন। এরপরে আসেন হচ্ছে কনক্লুশন। কনক্লুশন হচ্ছে যে আমরা যে এসেটা লিখছি, যে ভিত্তিতে এসেটা লিখছি, ওই এসের
সামারিটা আমাদের এখানে এসেটা লিখে দিতে, সামারি এসের সামারিটা এখানে লিখতে হবে। এখানে একটু আপনি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। আমাদের এসেটা কিসের উপর ভিত্তি করে হয়েছে, আমাদের টপিক থিসিসের উপর ভিত্তি করে এসেটা লিখছি। আপনি এই থিসিসটাকে আপনি প্যারাফ্রেজ করে কনক্লুশন লিখে দিতে পারেন। ঠিক আছে, অর্থাৎ আমাদের পুরা এসে থিসিসের উপর লিখছি আমরা। সো আমাদের কনক্লুশনটা ওই থিসিসকে হচ্ছে যে প্যারাফ্রেজ করে আপনি এখানে কনক্লুশন টেনে দিতে পারেন। ঠিক আছে, ওইটাতেই হচ্ছে যে এসের সামারি চলে আসবে। যদি হচ্ছে যে আপনার থিসিসের ভিত্তিতে হচ্ছে যে আপনি এসেটা লিখে থাকেন, যদি না লিখে থাকেন সেটা ভিন্ন ইস্যু। যে আপনি থিসিসে এক জিনিস লিখছেন, বডি প্যারাগ্রাফ গুলাই ভিন্ন ইস্যু লিখছেন, সেটা ডিফারেন্ট ইস্যু, সে তাহলে আপনি মার্কস পাবেন না। থিসিসের সাথে ম্যাচ করে বডি প্যারাগ্রাফ হবে, এবং বডি প্যারাগ্রাফ কিসের উপর কি লিখছেন সেটার সামারি হচ্ছে কনক্লুশন। তাহলে একই জিনিস আমরা থিসিসকে ঘুরায়ে প্যারাফ্রেজ করে আমরা কনক্লুশনটা টানতে পারি, তবে ওয়ার্ড রিপিট করবেন না, সেন্টেন্স রিপিট করবেন না। বোঝাইতে পারছি? কে বুঝেন নাই বলেন। ভাইয়া থিসিস স্টেটমেন্টটা আরেকবার একটু বললে ভালো হয়। ব্যাকগ্রাউন্ড, থিসিস, আউটলাইন, থিসিসটা যদি একটু বলতেন। থিসিসটা হচ্ছে যে আমাদের কোশ্চেনে কি চায় ওইটার রেসপন্সটা হচ্ছে থিসিস। আমাদের কোশ্চেনে যে আমাদের অপিনিয়ন যদি চা হয়, এসের টপিকটা কি, এসের টাইপসটা কি, সেইটার রেসপন্সটা হচ্ছে থিসিস। থিসিস। অর্থাৎ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে হলে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আপনি যে সেন্টেন্সটা লিখবেন ওইটা হচ্ছে থিসিস, অর্থাৎ কোশ্চেনের অ্যান্সার। আপনি প্রথমে তো হচ্ছে যে কোশ্চেনকে অ্যাড্রেস করবেন, সেকেন্ডে তো হচ্ছে যে আপনার অ্যান্সার কেমন হবে সেটার ব্রিফ সামারি এখানে প্রোভাইড করে যাবেন। ঠিক আছে, অর্থাৎ যে আপনি ধরেন এটা আমাদের এগ্রি ডিসএগ্রি এসে হচ্ছে, তো আপনি এগ্রি করলেন এবং এগ্রির কারণগুলো হিন্টস প্রোভাইড করলেন ব্রিফলি, সেটা হচ্ছে থিসিস। এটা যখন কাল নেক্সট ক্লাসে আমি একটা এসে লিখে দেখাই দেবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। এই যে ভাই, আমরা যখন প্রথমে হুকস থিসিস স্টেটমেন্টটা লিখবো, যেটা আমরা বললাম যে আমরা একটা মেইন আইডিয়া লিখবো,